আমি যাকে নিজের গুরু বলে মনে করি সাংবাদিকতায়, যার কাছ থেকে শেখা, শুধু তাই না, শুধু সাংবাদিক বলে তো আমরা নই, আমরা অন্যান্য লেখাও লিখি। সে কুণালদা কিন্তু যতটা সাংবাদিক হিসেবে আপনাদের কাছে পরিচিত বা খ্যাত, তার থেকেও কুণালদার লেখা যারা পড়েছেন, গল্প উপন্যাস, তারা জানেন কুণালদার লেখার কোয়ালিটি কি। নতুন করে বলবার কিছু নেই, আমি ওনার ওই লেখারও ভক্ত। আর ভক্ত যেভাবে টেলিভিশন চ্যানেলে বসে উনি যুক্তির বেড়াজালে যেভাবে জড়িয়ে ফেলেন সঞ্চালক সহ সকলকে, সেটারও ভক্ত। তাই ভক্তের আবেদন যে ভগবান একটু ভক্ত করান। নমস্কার। এনকে ডিজিটাল প্রবীরবাবু, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি গোটা এনকে ডিজিটাল পরিবারকে। অনুপবাবু রয়েছেন, রাজ্যের মাননীয় মন্ত্রী, সুদক্ষ বক্তা, কাজের মানুষ, স্নেহাশিস তিনি রয়েছেন, পরপর যারা রয়েছেন, হাওড়ার প্রশাসক সুজয়বাবু রয়েছেন। খুব সুন্দর বললেন, উনি যেটা করেননি সেটা হচ্ছে গান, উনি কিন্তু আরো ভালো গান করেন। একদম ভালো গান। মাননীয় সাংসদ, আমার দীর্ঘদিনের দাদা, আমরা সব মোহনবাগান ফ্যান। অশোক দাশগুপ্ত লিখেছিলেন, লেখার হেডিং ছিল প্রসূনের বাবা, তাই তো? প্রসূন বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট ফুটবলার এবং একই সঙ্গে তিনি এখন দলের সাংসদ। কৈলাস, রিজু, অরূপ চক্রবর্তী বিশিষ্ট শিক্ষাবিদ এবং পৌরাণিক লেখায় অপ্রতিদ্বন্দ্বী নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, কলমে এবং গবেষণায় জাদু আছে, সম্মোহিত করে রাখে। তো এখন প্রথমে তো এনকে ডিজিটাল এবং তাদের পরিবার, আপনাদের সকলকে শুভেচ্ছা। পাশাপাশি যারা এই ডিজিটাল মাধ্যমে, মানে প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়ার বাইরে এখন তথ্য প্রযুক্তি যেটা এনে দিয়েছে, সেই ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করছেন, সাংবাদিকতা করছেন, বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করছেন, তাদের এই সময়োপযোগী কাজকে আমরা স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে সাধুবাদ জানাচ্ছি। আমরা যখন সাংবাদিকতা শুরু করেছিলাম তখন তো মূলত প্রিন্ট, কিছু কাজ রেডিওয়ে হতো, তারপরে টিভি এসে গেল। টিভি আসার পরেও তখন কিন্তু এই নিউজ চ্যানেল ইত্যাদি এসব আসেনি, সেগুলো আস্তে আস্তে আরো দেরি হয়েছে। মূলত ৯-এর দশকের মাঝামাঝি জায়গা থেকে একটা টিভির জগতে বিপ্লব শুরু হয়। পরবর্তীকালে এখন এসে গেল ডিজিটাল। একদিকে ফেসবুক, টুইটার, এখন এক্স হ্যান্ডেল, এই ধরনের, পাশাপাশি পোর্টাল, ইউটিউব চ্যানেল। এর অনেক ভালো দিক আছে, আবার এর কিছু খারাপ দিকও আছে। ভালো দিক হচ্ছে এই যে প্রত্যেকের হাতে ফোন, এবং আগে খবর বৃহৎ কিছু সংবাদপত্র বা চ্যানেল বা বৃহৎ গোষ্ঠীর হাতে সীমাবদ্ধ ছিল। তারা যদি ঠিক করে নিতেন এটা দেখাবো, তাহলে এটাই দেখাবো, এর বাইরে আপনার আমার দেখার কোনো জায়গা ছিল না, দেখানোরও কোনো জায়গা ছিল না। কিন্তু আজ এই ডিজিটাল মাধ্যম এসে যাওয়ায় খবর চেপে রাখা শব্দটা কিন্তু খবরের দুনিয়া থেকে সরে যাচ্ছে। কেউ কোনো খবর আর চেপে রাখতে পারবে না। কে কিভাবে দেখাচ্ছেন সেটা আলাদা কথা, কিন্তু খবর আর চেপে রাখার জায়গায় নেই। আবার এই সুযোগের অপব্যবহার করে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে তার অপব্যবহার শুরু হয়েছে। অর্থাৎ
খানিকটা সংগঠিত মিডিয়ায় যে দায় দায়িত্ব থাকে, সত্যতা যাচাই করার ব্যাপার থাকে, ইন্ডিভিজুয়াল হাতে যখন ফোন পড়ে যাচ্ছে, তার মধ্যে কে কি শুনেছেন, কে কি ভাবছেন, তার ভিত্তি কতটা, তিনি কোন ছবিকে কিভাবে ব্যবহার করছেন, আসল খবর ছড়াচ্ছেন না ভুয়ো খবর ছড়াচ্ছেন। আরজি করের ঘটনা অত্যন্ত জঘন্য ঘটনা। যে জানোয়ার অথবা জানোয়ারগুলো করেছে সেগুলোকে টাঙিয়ে ফাঁসি দেওয়া উচিত প্রকাশ্যে। এ নিয়ে কারুর কোনো দ্বিধা দ্বন্দ্ব দ্বিমতের বিষয় নেই। কিন্তু সেখানে বন্ধুরা, আমি সোমা বলছি বলে একটা অডিও ছেড়ে দেওয়া হলো বাজারে, ভয়ঙ্কর বর্ণনা ধর্ষণ এবং খুনের, এবং মানুষ উত্তেজিত হয়ে গেলেন। সাধারণ মানুষের আবেগে তো লাগবে, তারা আরো উত্তেজিত হয়ে গেলেন, আন্দোলন বিক্ষোভ তৈরি হতে শুরু করলো। পরে দেখা গেল ওটা ফেক, মিথ্যা কথা বলা হয়েছে, সোমা বলে কেউ নেই। যদি থাকতেন তার তো উচিত ছিল পুলিশ বা সিবিআই এর কাছে গিয়ে স্টেটমেন্টটা দেয়া যে আপনি এত জানেন, এত জনের নাম জানেন, আপনি সোশ্যাল মিডিয়ায় বলছেন কেন? আপনি যান, আপনি তদন্তে সহযোগিতা করুন। তো ফলে এর দুটো দিক রয়েছে। এখন যে লড়াইটা দাঁড়িয়ে গেছে, আমরা খুব স্পষ্টভাবে বলছি, এখানে আমি যে দলটির সঙ্গে যুক্ত তার মাননীয় মন্ত্রী, সাংসদ, পুরপিতা, মুখপাত্র, তারা সবাই রয়েছেন, বর্ষিয়ান সাংবাদিক প্রসন্দা। আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে, যদি বলো জাস্টিস ফর আরজি কর, তোমার আমার একই স্বর। যদি বলো জাস্টিস ফর আরজি কর, তোমার আমার একই স্বর। কিন্তু যদি বলো রিজাইন মমতা, ময়দানে বুঝে নেবে জনতা। দাবি এক, দফা এক। আমরা তো আশা করেছিলাম দাবি এক, দফা এক, জাস্টিস চাই। ধর্ষণ এবং খুনের যারা অভিযুক্ত, দোষী, তাদের শাস্তি চাই, এটাই দাবি এক, দফা এক। বলছে দাবি এক, দফা এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। তদন্ত রয়েছে সিবিআই এর হাতে, সিজিওতে, মামলা রয়েছে সুপ্রিম কোর্টে দিল্লিতে, ওরা বলছে নবান্ন চলো। এটা একটা কোনো কথা? বিচারের দাবি আর বিচার নেই, ওটা চেয়ারের দাবিতে ঘুরে গেছে। যারা গণতান্ত্রিক ভোটে চেয়ার পাননি, তারা এখন মানুষের আবেগকে বিভ্রান্ত করে অরাজকতা তৈরির একটা চেষ্টা করে যাচ্ছে। গত এই ঘটনাটা থেকে শুরু করে কি পরিমাণ মিথ্যা খবর উঠেছে বলুন তো সোশ্যাল মিডিয়ায়। আমি স্যালুট করছি সোশ্যাল মিডিয়ায় আমাদের যে কর্মীরা বা এনকে ডিজিটাল বা এই ধরনের যারা কাজ করছেন, প্রবীর বিশ্বাস এবং যারা কাজ করছেন, আমি তাদের স্যালুট জানাচ্ছি যে এই ভয়ঙ্কর অপপ্রচার আর আজকের এই তথ্য প্রযুক্তিতে আপনি একটা সভায় বলা এক জিনিস, আর আজকে তো মোবাইলের সৌজন্যে হাতে হাতে, ব্যক্তিতে ব্যক্তিতে এইগুলো পৌঁছে যাচ্ছে। ফলে প্রথমে পোস্টমর্টেম রিপোর্ট, ভয়ঙ্কর সব তথ্য বেরিয়ে গেল, পরে দেখা গেল ফেক। এমনকি সিবিআই এর আইনজীবী তিনি যখন সুপ্রিম কোর্টে সেটা উল্লেখ করলেন, সুপ্রিম কোর্টের বেঞ্চকে বলতে হলো সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবর দিয়ে ওকালতি করবেন না, রিপোর্টটা কিন্তু আমাদের হাতে রয়েছে। আমরা একটা প্রশ্ন আছে দাদা, আমরা এই ঘটনা একদম প্রথম থেকে দেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী নিজে, আর নিজে তিনি বলছেন কোনো দরকারে সিবিআই আসুক, আমাদের কোনো আপত্তি নেই। পরবর্তীতে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবধি আমরা বলতে দেখেছি
যে দোষী হোক না কেন, যে হোক, যে দল কোনো দল দেখা দরকার নেই, পুলিশের ব্যবস্থা নেই, প্রয়োজন যে কোনো তদন্ত হোক। এত কিছুর পরেও যেভাবে সরকার নাকি ঢাকা নেওয়ার চেষ্টা করছে, তৃণমূল কংগ্রেস তারা নাকি ঢাকা দেওয়ার চেষ্টা করছে, এই যে প্রচারটা কিছুটা হলেও গতি পেয়ে গেল। সরকারের তরফ থেকে ঢাকা দেওয়ার যে কোনো চেষ্টাই হয়নি সেটা আমরা জানি, তৃণমূল কংগ্রেস কোনোভাবে ইনভলভ নয় সেটাও আমরা জানি। মুখ্যমন্ত্রী বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনি নিজে বলেছেন, একাধিকবার বলেছেন, তারপরেও দলের তরফ থেকে অনেক সিনিয়র নেতৃত্ব তাদের মধ্যে লুকিয়ে থাকা ভাব কেন? এক স্বরে তারা কেন পাল্টা কিছু বলছেন না? এত ভয় থেকে আমি নিশ্চয়ই এই প্রশ্নে আসব। আমি তার আগে যে প্রসঙ্গটা বলছিলাম আমি নিশ্চয়ই চেষ্টা করব এর উত্তর দিতে, কিন্তু যেটা বলছিলাম যে এই সোশ্যাল মিডিয়ায় যেভাবে ক্যাম্পেইনটা ছড়িয়েছে এর উত্তরটা সোশ্যাল মিডিয়া দিয়েই দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা এক্ষুনি অনির্বাণ বললেন, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই ক্লিয়ার করেছে যে ফাঁসি চাই। মুখ্যমন্ত্রী কি বলেছেন? ফাস্ট ট্র্যাক কোর্ট। মুখ্যমন্ত্রী কি বলেছেন? একজনকেও ছাড়া হবে না। মুখ্যমন্ত্রী কি বললেন? ফাঁসির প্রেয়ার দেওয়া হবে। মুখ্যমন্ত্রী কি বললেন? যদি রোববারের মধ্যে না হয় আমরা সিবিআই এর হাতে হ্যান্ড ওভার করে দেবো। 24 ঘন্টার মধ্যে একজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু আজ পর্যন্ত গোটা ঘটনায় একজন মাত্র অ্যারেস্ট হয়েছে। চারপাশে অন্তত 1 লক্ষ শার্লক হোমস, 2 লক্ষ ব্যোমকেশ, 3 লক্ষ ফেলুদা, চারপাশে সোশ্যাল মিডিয়ায় গোয়েন্দা ভরে গেছে। কে দোষী, কে দোষী, কিভাবে ধর্ষণ, কিভাবে খুন, এ সমস্ত সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত, কিন্তু সিবিআই এখনো কাউকে অ্যারেস্ট করতে পারেনি। একজন মাত্র অ্যারেস্ট হয়েছে, সেটাও কিন্তু কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে। ফলে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে, কলকাতা পুলিশের কাছে তদন্ত থাকতো রোববার পর্যন্ত, হয়তো ব্রেক থ্রু হতো। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ হয়েছে, কয়েকজনকে বাকি ছিল, চলছে। আর তারপর সিবিআই এর হাতে গেল। সকাল থেকে বিকেল, সকালে যাচ্ছে, রাত্রেবেলা বাড়ি যাচ্ছে, জেরা চলছে একজনকে, আরো কয়েকজনকে ডাকছেন, বসিয়ে রাখছেন, জিজ্ঞাসাবাদ, বাড়ি। রেজাল্টটা কোথায়? তা তো একটা রেজাল্ট থাকবে, তার সঙ্গে রটছে এই দুর্নীতি হয়েছে, তদন্ত করবে। কিন্তু গোটা জিনিসটায় গল্প যত ছড়ানো হচ্ছে, এই ধর্ষণ এবং খুনটা কে করলো তার উত্তর এখনো কিছু পাওয়া যাচ্ছে না। সিবিআই কেন বলেনি কোর্টে যে রয়েছে সেই একমাত্র ওই করেছে, অথবা আরো লোক আছে? এই প্রশ্নের উত্তরটা পর্যন্ত সিবিআই সুপ্রিম কোর্টেও দেয়নি স্পষ্টভাবে। আগের দিন অ্যাকিউজডকে পিসি প্রোডাকশনের দিন শিয়ালদা কোর্টেও কিন্তু এই উত্তরটা দেয়নি। এখন অমুক টেস্ট, তমুক টেস্ট, আজকে অনেকের বাড়ি গেছে, সেটা হয়তো আনুষঙ্গিক অন্য মামলাটা। আমাদের পরিষ্কার কথা হচ্ছে, ধর্ষণ এবং খুন এটা আগে সলভ করুন। দেখুন, সাধারণ মানুষের আবেগের উপর আমাদের পূর্ণ সম্মান আছে। মহিলারা রাত দখল করুন, কারা বলল? পলিটিক্যাল ইভেন্ট। দিন কি মহিলাদের নয়? দিন কি মহিলাদের নয়? মহিলারা রাত দখল করুন মানে কি? একটা সমাজে পুরুষের যখন যেখানে যতটা অধিকার আছে, একজন মহিলারও ঠিক ততখানি অধিকার আছে। এতজন মহিলা রাতে কাজ করেন, ডাক্তার করেন, নার্স করেন, আইটি সেক্টরে করেন, সাংবাদিকতায় করেন, পুলিশ করেন, সমস্ত সার্ভিসে করেন। তাদের কাজটাকে অস্বীকার করে দিয়ে মহিলাদের রাত দখল করতে হবে, এটা কোনো ঘটনা? এটা কথা? কেন না রাতে হয়েছে বলে অন্যায়। তাহলে বিকেল বেলা গোধূলি লগ্নে পরশুদিন আসামের ধিং এলাকায় যে ছাত্রী মেয়েটি
কোচিং থেকে ফেরার সময় গণধর্ষিতা হলো বিজেপি রাজ্যে, তাহলে ওখানে হোক মহিলাদের গোধূলি দখল করতে হবে না, ওই যে অ্যাকিউজকে যাতে আর সামনে না আসে। সমস্যাটাকে পলিটিক্যাল ইভেন্ট বানানো হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, নির্বাচিত সরকারের বিরুদ্ধে কিভাবে যাদের ভোট আমরা পাইনি, যে দলগুলো গোহারা হেরেছে, তারা ভাবছে আমরা যে মানুষের ভোট পাইনি, যারা আমাদের সমর্থক নয়, তাদের আবেগকে বিভ্রান্ত করে এবার সরকারের বিরুদ্ধে নামো। কমরেড, ভুলে গেলেন বর্ণালী দত্ত, কোচবিহার নার্স, অন ডিউটি ছিল, বর্ষার রাত, কোয়ার্টারে ফিরেছিলেন কিছুক্ষণের জন্য, ধর্ষণ এবং খুন, একজন কালপ্রিট গ্রেপ্তার হয়নি কোচবিহারে, কারণ বামফ্রন্ট সরকার ছিল। ভুলে গেলেন ভামতলা অনিতা দেওয়ান, অন ডিউটি ডক্টর, তাকে তার সহযোগী ভদ্রমহিলাকে রেপ টু মার্ডার, ড্রাইভারকে কুপিয়ে খুন, ভুলে গেলেন। আর সামনের কয়েকজন দোকানদারকে অ্যারেস্ট করে পাঠিয়ে দিলেন। আসল সিপিএম এর নেতাগুলো তাদের গায়ে হাত পড়ল না। বিরাটি গণধর্ষণ। ধামতলা বরযাত্রী বোঝাই বাস থামিয়ে পুরুষদের আটকে রেখে মহিলাদের নামিয়ে গণধর্ষণ। আমরা জাস্টিফাই করছি না কিছু। সিঙ্গুরে তাপসী মালিক, আমরা কোথাও বলছি না আগে হয়েছে বলে এখন হবে, কিন্তু আমি শুধু বলছি আপনাদের বলার মুখ নেই, কারণ আপনাদের জমানায় এই কুৎসিত ঘটনাগুলো ঘটেছে। আর জ্যোতি বসু বলেছেন বান্তরায়, এরকম তো কতই হয়। বিজেপি উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, গুজরাটে বিলকিসকে ধর্ষণ করে, তার সামনে তার মেয়েকে খুন করে, তার বাড়ির লোককে খুন করে, সুপ্রিম কোর্ট যাদের যাবজ্জীবন দিল, গেট খুলে ফুলের মালা দিয়ে বিজেপি ছাড়িয়ে নিয়ে গেছিল, পরে আবার সুপ্রিম কোর্ট ঘাট ধরে ঢুকিয়েছে। ওড়িশায় ডাক্তারবাবু 2 রোগিণীকে ধর্ষণ করেছেন। মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, মণিপুর, মধ্যপ্রদেশ, আসাম, আর আজকে এখানে বলছেন মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে মিছিল করেছেন, দাবি জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে একটা প্রবলেম আছে, আপনারা জানেন, পরপর টুইট করে তার বক্তব্য জানিয়েছেন। আমি অনির্বাণের সঙ্গে একমত। সাধারণ তৃণমূল কর্মীরা, ডিজিটাল সৈনিকরা যতটা অ্যাক্টিভলি এই অপপ্রচারের বিরুদ্ধে, আমরা কিন্তু কোথাও আরজি করের ঘটনাকে ডিফেন্ড করছি না, আমরাও কিন্তু জাস্টিস চাই, ফাঁসি চাই, শাস্তি চাই। যদি কেউ কোন রকম ভাবে জড়িত থাকেন ধরা হোক, কিন্তু যারা এটাকে রাজনীতিতে ঘুরিয়ে দিচ্ছে, মিথ্যাচার করছে, তাদের জমানাটা ঘুরিয়ে দিচ্ছে, আমাদের এখানে অ্যানার্কি তৈরি করতে চাইছে, তো তাদের মুখোশটা তো খুলে দিতে হবে। সেখানে ডিজিটালের কর্মীরা যেভাবে দাঁতে দাঁত চেপে লড়াই করছেন, আমাদের দলেরও অনেকে করছেন, কিন্তু আমাদের দলের, আপনি ঠিক বলেছেন, আপনাদের সেন্টিমেন্টকে আমি একমত, সহমত প্রকাশ করছি। কমিটি গঠনের সময় যতজনকে পদে যাওয়ার জন্য দেখা যায়, কোন ভোট এলে যতজনকে টিকিটের জন্য দেখা যায়, তারা মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি টুইটটাকে রিটুইট করার প্রয়োজন বলে মনে করছে না। আমাদের সমর্থক, আমাদের সংগঠক, তৃণমূল পরিবার, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, আমাদের গোটা পরিবার, বাকিগুলো যোগ করে 100 দিয়ে গুণ করলেও তৃণমূল পরিবারের কাছাকাছি আসবে না। কিন্তু কয়েকজন কুম্ভকর্ণের ভূমিকায় আছে। সেই ঘাটতিটা ডিজিটালের কর্মীরা নিজেদের ভালোবাসা থেকে, নিজেদের আবেগ থেকে, নিজেদের দায়বদ্ধতা থেকে, মমতা ব্যানার্জির প্রতি ভালোবাসা থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য থেকে আপনারা করছেন, আপনারা করছেন, আপনারা করছেন। দল দিলে তারপর প্রোগ্রাম করতে হবে। কেন? কমিটি করার সময়, কমিটিতে নাম ঢোকাবার সময় খেয়াল থাকে না? যারা কমিটিতে
কে ব্লকের প্রেসিডেন্ট, কে শাখার অমুক, কে অমুক গণসংগঠনের। আমাদের কম কমিটি, কম পদাধিকারী, আমাদের জনপ্রতিনিধি কম। প্রত্যেকটা অপপ্রচারের কাউন্টার কেন পোস্ট হবে না? সকলের হাতে তো, অধিকাংশের হাতে তো দামি স্মার্টফোন আছে। স্মার্টফোনটা কি লোককে দেখাবার জন্য? সেটা কি দলের বক্তব্য তুলে ধরার জন্য নয়। 100% এতে সকলকে অ্যাক্টিভ হতে হবে। কেউ কেউ কি পাঁচিলে বসে ভাবছেন নাকি এবার কি হয়? মানুষ খারাপ বলবেন, কেন খারাপ বলবেন? মানুষকে সত্যি কথাটা মাথা উঁচু করে বোঝাতে হবে। যদি কোথাও ভুল থাকে, যে ভুল করেছে তারও শাস্তি হোক। মুখ্যমন্ত্রী কাউকে গার্ড করছেন না, অভিষেক ব্যানার্জি কাউকে গার্ড করছেন না। যদি কিছু মানুষ আমাদের কোনো ভুল পদক্ষেপে যদি কিছু মানুষ ভুল বুঝে থাকেন, তাহলে সবই নয়, সেই ভুলটা ধরিয়ে দেওয়ার কাজটাও তো আমাদেরই করতে হবে। ভুলটা ভাঙানোর কাজটাও তো আমাদেরই করতে হবে। এখানে কয়েকজন মুখে রক্ত তুলে বিষ পান করে যাবেন, ডিজিটালের যারা আছেন তারা সারা দিন, আর এক একটা পক্ষে বলতে গেলে সিপিএম, বিজেপি বা বাকিদের ওখান থেকে অশ্রাব্য গালিগালাজ আসবে, আমরা বিষ পান করব, আর কমিটিতে বসে থেকে, জনপ্রতিনিধিতে বসে থেকে তাদের ফেসবুকে কোনো পোস্ট দেখতে পাবো না। এটা হতে পারে না। যারা পাঁচিলে বসে থাকার, পাঁচিলে বসে থাকুন। এইটাকে যদি ক্রাইসিস বলেন, আমরা বলছি বাংলার মানুষকে সঙ্গে নিয়ে সঠিক তথ্যটা তুলে ধরে, কোথাও ভুল থাকলে ভুল শুধরে নিয়ে, মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে এই গোটা ডিজিটাল দুনিয়ার সৈনিকদের সঙ্গে নিয়ে এই ক্রাইসিস আমরা পার করে আসব। সবাই নজর রাখুন আপনার এলাকার যে তৃণমূল নেতারা আছেন কি পোস্ট করছেন। যদি কোনো নেতা, আমি বলছি যদি কোনো আপনার এলাকার পরিচিত নেতা, ব্লকের সভাপতি, অমুক শাখার অমুক, তমুক শাখার তমুক, অমুক সময় এসে বড় বড় কথা, তার যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না থাকে, বাধ্য করুন পোস্ট করতে, বাধ্য করুন পোস্ট করতে। যত বড় নেতা হোক, এমপি হোক, জেলা সভাপতি হোক, এই যুদ্ধটা আমরা আবার বলছি, যদি বলো জাস্টিস ফর আরজি কর, তোমার আমার একই স্বর। তোমরা বলছো রিজাইন মমতা, ময়দানে বুঝে নেবে জনতা। আমরা তৃণমূল পরিবার, আমরা কোনো অন্যায় করছি না। এই সামাজিক ব্যাধি, এই অন্যায় অতীতেও হয়েছে, মহাভারতের যুগে হয়েছে, রামায়ণের যুগে হয়েছে, সিপিএম এর জমানায় হয়েছে, আজও বিজেপি রাজ্যগুলোতে হয়ে চলেছে। আমরা চাই একটা ঘটনাও যেন পশ্চিমবঙ্গে না ঘটে। কিন্তু তার জন্য আপনারা সিজিও আর সুপ্রিম কোর্ট ঘুরে নবান্নকে ঘিরে গন্ডগোল করে কেন্দ্রীয় সরকারকে ব্যাকডোর দিয়ে কোথায় ঢোকানো যায় সেই চেষ্টা করবেন। এসব আমরা হতে দেব না, দেব না, দেব না। বলুন স্যার, আপনি কি বলছিলেন? হ্যাঁ, আমি আপনার একটা তরুণ শ্রোতা, আমার একটা প্রশ্ন আছে। অনিয়ম কথা সূত্র ধরে আমি বহুদিন আগে দেখেছিলাম, মহাভারতের বেল যুদ্ধ ওঠার সময় বিনয় চৌধুরী বলে দিয়েছিলেন গভর্নমেন্ট অফ দ্য কন্ট্রাক্টর, বাই দ্য কন্ট্রাক্টর, ফর দ্য কন্ট্রাক্টর। যদিবাবুকে জিজ্ঞেস করা হয়েছিল, যদিবাবু বলেছিলেন ওনার যদি পছন্দ না হয় যদি সরকার থেকে বেরিয়ে যান, সরকারে আছেন কেন? আমরা তো পৌঁছতে পারবো না, আমরা নিম্ন স্তরের কর্মী, সাধারণ স্তরের কর্মী। আপনারা তো পৌঁছতে পারবেন দিদির কাছে, দিদিকে বলুন সুপ্রিম কোর্ট আগে টুইট করতে, নাহলে দল থেকে বেরিয়ে যাবে। বাংলায় রিসেন্টলি একটা বায়ু দিয়েছে দীর্ঘক্ষণ ধরে, যে একজন স্ট্যান্ডিং এমপি তিনি ওই রকম একটা একবার জানেন, সেখানে গিয়ে পরিস্থিতি আপনারা সবাই জানেন, উনি কতক্ষণ ধরে উনি বায়ু দিয়েছেন এবং কিভাবে তিনি মূল্যবাদ করে দিয়েছেন। আমরা সবাই দেখে নেবেন রিপাবলিক বাংলায় ওই যে মেয়েটি সরকারে আছে তার সাথে বসে উনি আমাদের পুরো আমাদের আমি ধন্যবাদ। আপনার আবেগ এবং ক্ষোভ আমি নিশ্চিতভাবে অনুধাবন করতে পারছি। এখানে সিনিয়র লিডাররাও রয়েছেন। আমরা নিশ্চিতভাবে এইটুকু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, গোটা পরিস্থিতিতে দলের এবং শীর্ষ নেতৃত্বে নজর থাকছে। আপনাদের
বক্তব্য, ক্ষোভ। পরের প্রশ্ন। নমস্কার, আমি একটাই কথা বলতে চাই। আমার মনে হচ্ছে রিসেন্টলি যে সেবি চেয়ারপারসনের উপরে যে ঘটনাটা ঘটেছে, মাধবীপুরি বুঝে পেরেছে, সেই জিনিসটা থেকে চোখ ঘোরানোর জন্য বিশেষ করে গদি মিডিয়া এই জিনিসটা হাইলাইট করে দিয়েছে সম্ভবত, যাতে সেবি চেয়ারপারসনের নিউজটাকে ধামাচাপা দেওয়া যায়। আর ইভেন আমি সংবাদের সঙ্গে করি আর কি, আমি দেখেছি প্রচন্ডভাবে নিয়ম কানুন চেঞ্জ করা হচ্ছে, ডিভাইস চেঞ্জ করে দিচ্ছে, মানে মনোপলি করে দিচ্ছে বড় বড় হাউসগুলোকে নিজেদের মতো করার। দেখুন, এটা নিশ্চিতভাবে এটা হতেই পারে, কিন্তু একটা ঘটনা হচ্ছে যে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমাদের ঘরের একটি মেয়ে ধর্ষিতা হয়েছে এবং খুন হয়েছে। ফলে আগে তার যে অপরাধীরা তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি দেয়া দরকার। এবার সেটাকে কিভাবে রাজনৈতিকভাবে অপব্যবহার করে ইস্যুটাকে ঘোরানো হচ্ছে, মিডিয়ার একাংশকে মানে অপব্যবহার করে, সেটা নিশ্চিতভাবে আমরা সবাই সচেতন থাকছি। তো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বলি, মমতা ব্যানার্জি বলছেন ফাঁসি চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ফাঁসি চাই, আর সিপিএম এর ইস্তাহার বলছে মৃত্যুদণ্ড রোধ করার পক্ষে আমরা। কোনটা চাই সিপিএম? বলুক সিপিএম। এই হিনিয়াস ক্রাইম, একটি মেয়েকে ধর্ষণ করে খুন, মমতা ব্যানার্জি বলছেন যেই হোক তার ফাঁসি চাই, অভিষেক বলছে দরকার হলে এনকাউন্টার হোক, তৃণমূল কংগ্রেস বলছে ফাঁসি চাই, মিছিল করছে রাজ্য জুড়ে, সিপিএম এর ইস্তাহার বলছে মৃত্যুদণ্ড রোধ করতে চাই। তারা আবার বলছে মুখ্যমন্ত্রীকে ইস্তফা দিতে হবে। গতকাল দেখলাম তাদের সব শাখা সংগঠনের লোকজন দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। জ্যোতিবাবু ইস্তফা দিয়েছিলেন যখন নন্দীগ্রামে, রাধা নাম বলা যাবে না, তাদের গণধর্ষণের পরের পর ঘটনা ঘটেছে, বুদ্ধদেব ভট্টাচার্য পদত্যাগ করেছিলেন। তখন সেটার বেলার কোনো পদত্যাগের বেলায় নেই। আর এটাকে এখন রাজনীতির দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এইটা আমাদের সকলকে মাথা উঁচু করে এটা বলতে হবে। এখানে কোনো দ্বিধা, দ্বন্দ্ব, সেকি ভাব রাখবেন না। অপরাধটা অন্যায়, দোষীর শাস্তি হোক, নাম করে বলার দরকার নেই। যে ব্যক্তি দোষী, যাদের নাম ওরা বলছে, যাদের নাম হয়তো ওরা বলছে না, এই দোষী অথবা অন্য কেউ দোষী, যারা দোষী উচ্ছন্নে যাক, ফাঁসি হোক, মৃত্যুদণ্ড হোক। কিন্তু তোমরা এই বিচ্ছিন্ন ঘটনাকে ঘিরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক অস্থিরতা, অ্যানার্কি, অরাজকতা, এইটা হতে পারে না। এটা প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মা বোনকে আমাদের বুঝিয়ে দিতে হবে। এবং সেটা বোঝাতে গেলে আজকে যেমন মুখ্যমন্ত্রীর অবস্থান, পদযাত্রা, অভিষেকের টুইট, তেমনি আপনি, আমি, আমরা সবাই, আমাদের হাতের ফোনটা আমাদের অস্ত্র। যেখানে ক্যাম্পেন, ঢুকে আপত্তি করুন, পাল্টা যুক্তি দিন, হয়তো একটু সময় যাবে, কিন্তু এই সময়টা আমাদের কাছে, আমরা যারা বাংলাটাকে সুস্থভাবে রাখতে চাই, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা এই লড়াইটাকে মানুষের ম্যান টু ম্যান একেবারে প্রত্যেকটি মা বোনের কাছে অব্দি নিয়ে যেতে গেলে সেই হাতিয়ার হচ্ছে ডিজিটাল মিডিয়া। সেই লড়াইটা আপনারা দিচ্ছেন। আমি আবার আপনাদের প্রত্যেককে স্যালুট জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। রাতটাকে ছাড়া কাকে বলবো? এখানে সবাই আমাদের লিডার আছেন, সেটা আমি জানি বা আমরা সবাই জানি। যে মানুষটার হৃদয়ে পৌঁছাতে গেলে খুব সোজাভাবে পৌঁছানো যায়, যাকে কথা বললে আপনি যেভাবে এই দুঃসময়তে দাঁড়িয়ে যেভাবে লড়াই করে গেছে, যেভাবে আপনার সমস্ত পরিবার পুষ্টি করে আপনাকে গাড়া লেগেছে, আপনার মতো দিকে ভালো করেছে, আমার মনে হয় আমার কোনোদিন যেতে পারবো না। আমার নাম শৈলেন ঘোষ, আমি এই সেন্টারে শৈলেন ঘোষ ধরে থাকি। আমি শৈলেন বাবু, আমি ধন্যবাদ দিচ্ছি। দেখুন, যে সময়টা আমরা একটা দল করি, আমরা সবাই একটা দল করি, এখানে যারা আছি আজকে
হ্যাঁ। গ্রুপ লেভেলে আমাদের ইনফরমেশন যান, হ্যাঁ। যারা যারা মিটিং ফেসবুক করছে, এই স্যান্ডেল করছে, তাদেরকে স্পষ্ট করা হোক। আমি থাকি বাড়িতে, কিন্তু আমি আপনার ইউনিয়নে যেহেতু আমার ইউনিয়নে জেলা আছে, এইখানে এই বিশ্বনাথ গেটের সামনে দিনের পর দিন যারা এখানে ইউনিয়ন ভেটারিটি বলে, সেই ৪১ লাখ না করতে চায় না, তিনি এখানে সংগঠিত হচ্ছেন এবং সেই সংগঠনের মধ্যে মিসলেনিয়াস সার্ভিস, ডব্লিউবিসি সার্ভিসের লোকেরা মিটিং করছে। শোনেন সব পেশাতেই তো সবাই একমত হবে না, কিছু লোক থাকবে। আর যারা রাজনৈতিক ভাবে মানুষের রায় সাফল্য পায় না, তারা এই সব সুযোগে এলোমেলো করে দেওয়া, লুটে মুটে খাই, সেই রাস্তায় তারা চেষ্টা করছে। আমি আপনাকে বলছি, শুনুন, আমরা সবাই একটা দল করি। আজকে আমরা যেটুকু যা সম্মান পেয়ে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে দলটা আছে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, এই দলের প্রতি আমারও অভিমান ছিল, আমারও হয়তো কোথাও কোনো অভিমান আছে। কিন্তু দলের বিরুদ্ধে যখন চিল শকুনরা এইভাবে নেমেছে, যে যা ইচ্ছা বলতে পারে, এই ঝড়ের উল্টো দিকে দাঁড়িয়ে সত্যি কথাটা বলা আমার কাজ, আমাদের কাজ, আপনাদের কাজ, প্রত্যেকটা ডিজিটাল মিডিয়ার সৈনিকের কাজ। আমরা সেই কাজটাই এখন করে যাচ্ছি। ভালো থাকবেন, নমস্কার। এটা আলাদা পার্ট। ভালো থাকবেন, বড়দের প্রণাম, বাকিদের শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।